ইরানের যে সক্ষমতা আছে ইসরায়েল আক্রমণ করার, ইসরায়েল তো বলছে যে তাদেরকে আক্রমণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু এই যুদ্ধে প্রমাণ করেছে ইসরায়েল ইজ নট ফর্মিডেবল। ইসরায়েলকে ধ্বংস করার সামর্থ্য ইরানের আছে। তো এই সমস্ত ব্লেসিং যদি বলতে চাই, আরও অনেক বলা যাবে ব্লেসিং, বাট এই যুদ্ধটা ব্লেসিং হিসাবে, এবং আমেরিকা যে একটা দুর্বল রাষ্ট্র এবং কোনো যুদ্ধে যে তারা জিততে পারে না ইতিহাস বলে না। আপনার আমেরিকার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত যুদ্ধ করেছে কোনো যুদ্ধে তারা বিজয়ী হতে পারে নাই, তারা শুধু ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, একটা যুদ্ধ বিজয়ী লাভ করতে পারে নাই, দেখাতে পারবেন না। ইরাক যুদ্ধে কি জিতেছে, আফগানিস্তান যুদ্ধে কি জিতেছে, ভিয়েতনাম যুদ্ধে কি জিতেছে, আরও অসংখ্য যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড তো সবই হারছে। আপনি যদি বলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও তারা জিতে নাই, তারা শুধু হিরোশিমা নাগাসাকিতে ওই ধ্বংসাত্মক লক্ষ লক্ষ মানুষকে হতাহত করে আরও কলঙ্ক সৃষ্টি করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে আপনার মূল্যায়ন? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের ব্লেসিং বলবো আমি, ব্লেসিং। আপনি বলেন যে একটা ধ্বংসকে আপনি ব্লেসিং বলছেন, অনেক সময় ধ্বংসটাও ব্লেসিং হয়। কেননা আমেরিকার চরিত্র, নগ্ন চরিত্র, ইসরায়েলের নগ্ন চরিত্র, এটা তো অনেকেই জানতো না। মুখোশের আড়ালে এই যে আপনার সাথে আমি এখন কথোপকথন করতেছি, কি বন্ধুত্ব না আমাদের। এই বন্ধুত্বের আড়ালে আমি বলছি আমার লোকদেরকে, এই দারোয়ানটার আমাদেরকে বলি, দেখ একেবারে আমি এখান থেকে একটু সরাব পরেই একদম এই চেঞ্জ টিভির লোকটাকে পিটাবি। ঠিক এটা হয়েছে না? আলোচনা চলতেছে ইরান ইউএসএ, কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা হচ্ছে। আলোচনা চলাকালীন বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং এই আমেরিকা, আমি এই দুইটা রাষ্ট্রকেই দায়ী করবো না, এইটার সাথে সৌদি আরব রাষ্ট্র, সৌদি আরব দায়ী বেরিয়েও ছিল। সৌদি আরবেই উস্কানি দিচ্ছে তাড়াতাড়ি এই ইরানকে একটু নিস্তেজ করে দাও। সৌদি আরব এটা কিন্তু অলরেডি এটা তথ্য বের হয়ে গেছে। তারপরে ইউএই, এই সমস্ত কুলাঙ্গার রাস্তাগুলা, পাঁচাটা গোলামগুলো হঠাৎ করে ইরানে আক্রমণ করে ফেললো, এবং তাদের বেস থেকেই তো করছে, তাদের বেস থেকে করছে ইসরায়েল। আর আল্লাহর কি রহমত, দেখেন ইরানের ৩,৫০০ লোক শহীদ হয়েছে, কিন্তু পুরো জাতি আগে যেরকম একটু বিভক্ত ছিল এটা ঐক্যবদ্ধ হয়েছে। এটা কি ব্লেসিং না? ইরানি জাতি যেখানে বিভক্ত করতে চেয়েছিল, $1 বিলিয়ন খরচ করতেছিল ইরান জাতিকে বিভক্ত করার জন্য, কিন্তু এই যুদ্ধের কারণে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। একটা ব্লেসিং। আমি ব্লেসিং কেন বলছি এখন বলি। এখন হোল ইরানিয়ান নেশন ঐক্যবদ্ধ। দ্বিতীয়ত, রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও মুসলমানরা বিভিন্ন জায়গায় ইরানের পক্ষে চলে গেছে শতভাগ। হয়তো সরকারিভাবে করে না, কিন্তু জনগণ কি করছে, যে ইরান একটা মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা, এই যে একটা জনমত তাদের পক্ষে চলে গেছে। তৃতীয়ত, ইরানের যে সক্ষমতা আছে ইসরায়েল আক্রমণ করার, ইসরায়েল তো বলছে যে তাদেরকে আক্রমণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু এই যুদ্ধে প্রমাণ করেছে ইসরায়েল ইজ নট ফর্মিডেবল। ইসরায়েলকে ধ্বংস করার সামর্থ্য ইরানের আছে। তো এই সমস্ত ব্লেসিং যদি বলতে চাই, আরও অনেক বলা যাবে ব্লেসিং, বাট এই যুদ্ধটা ব্লেসিং হিসাবে, এবং আমেরিকা যে একটা দুর্বল রাষ্ট্র এবং কোনো যুদ্ধে যে তারা জিততে পারে না ইতিহাস বলে না। আপনার আমেরিকার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত যুদ্ধ করেছে কোনো যুদ্ধে তারা বিজয়ী হতে পারে নাই, তারা শুধু ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, একটা যুদ্ধ বিজয়ী লাভ করতে পারে নাই, দেখাতে পারবেন না। ইরাক যুদ্ধে কি জিতেছে, আফগানিস্তান যুদ্ধে কি জিতেছে, ভিয়েতনাম যুদ্ধে কি জিতেছে, আরও অসংখ্য যুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড তো সবই হারছে। আপনি যদি বলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও তারা জিতে নাই, তারা শুধু হিরোশিমা নাগাসাকিতে ওই ধ্বংসাত্মক লক্ষ লক্ষ মানুষকে হতাহত করে আরও কলঙ্ক সৃষ্টি করছে। পাকিস্তানের বিপুল জনপ্রিয় ইমরান খানকে বন্দী রাখতে কি সেনাপ্রধান অসীম মুনির ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক করেছেন? দেখেন, এখানে পাকিস্তানের পলিটিক্সটা খুব গভীরভাবে, সেই পলিটিক্সের সাথে যদি কেউ গভীরে না যায় সেই পলিটিক্সটা বোঝা কঠিন।
আমি কিন্তু ইমরান খানের একটা অন্ধভক্ত, কেন ওনার মতো উনি কিন্তু আন্তর্জাতিক লিডার হতে পারতেন, ওই সক্ষমতা তার ছিল, এখনও আছে। কিন্তু পাকিস্তানের একটা সমস্যা হলো কি, ঐতিহাসিকভাবে এই দেশটা মিলিটারি দ্বারা পরিচালিত, মিলিটারি মাইট দিয়ে পরিচালিত। মিলিটারিকে কেউ এখানে মিলিটারিকে অবজ্ঞা করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। আর মিলিটারির সাথে আবার সুসম্পর্ক হলো আমেরিকার। তো আমেরিকাই ইমরানের মতো পপুলার একজন নেতাকে সামনে আসতে দেয় না, দিবে না। যা কিছু হয়েছে আমেরিকার পরামর্শ হয়েছে আমার মনে হয়, এবং আসিম মনিরও একজন যোগ্য নেতা, তাকে আপনার ইগনোর করা যায় না। সে কিন্তু দক্ষ, এবং একটা যুদ্ধ যে ইয়ের সাথে হয়েছে সেখানে বিজয়ের পিছনে কিন্তু আসিম মনিরের অনেক অবদান আছে, এবং ভালো একজন মুসলমান। এখন আমার মায়া হয় আসিম মনিরেরও কিছু কোটা নেই, কারণ আমেরিকা যেভাবে বলে ইমরানের সেভাবে সিদ্ধান্ত হবে আর কি। এটা একটা দুর্ভাগ্যজনক। আর আরেকটা বিষয় হলো, পাকিস্তানি লোকেরা মিলিটারি শাসন নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। কেন অভ্যস্ত? তাদের এমন কোনো ঘর নাই যেখানে মিলিটারির লোক নাই। পাকিস্তানের যদি এটা দেখেন, এটা মানে জনগণের বিভিন্ন পেশা নেশা এগুলো দিয়ে আপনার সেখানে কিন্তু লোকজন প্রচণ্ড দেশপ্রেমিক, দেশের বিরুদ্ধে কেউ যায় না, আর খুব মিলিটারি প্রেমিক তারা। কারণ এমন কোনো ঘর নাই যে তার ঘর থেকে একজন মেজর নাই, কিংবা মেজর জেনারেল নাই, ক্যাপ্টেন নাই, চাকরি করে। এই জন্য অটোমেটিকের পাকিস্তান এইভাবেই দেশটা গড়ে উঠেছে। ভুট্টোতে টিকতে পারে নাই, মুসলিম লীগ টিকতে পারে নাই। তো এই দেশটার একটা সাইকোলজি বলেন, রসায়ন বলেন, এটা একটা মিলিটারি শক্তিতে পরিচালিত একটা দুর্বিদ্ধ দুর্গ। ইমরান খানকে ক্ষমতায় আসলে এই মিলিটারিকে, যে শাহবাজ শরীফ, হ্যাঁ শাহবাজ শরীফ তো আগের প্রধানমন্ত্রীর ছোট ভাই, শাহবাজ শরীফ মেনটেন করে চলে যে ভাই তোমরা যা বলবো আমি সেটা মানবো। এই যে আয়োজনটা করলো শান্তির আলোচনা, চুক্তির আলোচনা, কে? এটা আসিম মনির প্রধানমন্ত্রীকে শোবিজ হিসাবে সে গিয়া যাচ্ছে। এই মিলিটারির সাথে কম্প্রোমাইজ না করে কেউ ক্ষমতায় আসতে পারবে না, মিলিটারির সাথে বিরোধিতা করে কেউ আসতে পারবে না। ইমরান খান এই ভুলটা করে ফেলেছে, মিলিটারিকে খেপায় দিছে সে। এইটা আসলে ঠিক না। মিলিটারি যে ইনস্টিটিউশন, পাকিস্তানের মিলিটারি না থাকলে 1947 সালে থেকে যে এদের শক্তি আছে, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে বিভক্ত হয়ে তো পাকিস্তানি মিলিটারি অ্যাসেট পেয়েছে 30%, আর বাকি পাইছে আপনার ইন্ডিয়া। আমাদের বাংলাদেশে 1 পয়সাও একও পায়নি, কারণ আমাদের কোনো সৈন্যবাহিনী ছিল না। এই শক্তি দিয়ে কিন্তু তখন থেকে কাশ্মীর যুদ্ধ করেছে, জন্মের পর থেকে কাশ্মীর দখলও করছে একটা অংশ। এটা কিন্তু যন্ত্রণার ব্যাপার না। আপনাকে এই ইন্ডিয়া পাকিস্তানের টিকে থাকার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে আর্মিকে তারা শক্তিশালী করবে। আর গণতান্ত্রিক সরকার হলে এই আমাদের দেশের মতো হয়তো অনেকটা হতে পারে। আফগানিস্তান এবং ভারতের ঘনিষ্ঠতাকে কীভাবে দেখছেন? এটা হলো যে তাদের এই থিওরি, চাণক্যের থিওরি হলো আপনার শত্রুর সাথে আমার বন্ধুত্ব করব। হ্যাঁ, শত্রুর সাথে বন্ধুত্ব করব। আপনার পাকিস্তানের শত্রু হলো ইন্ডিয়া, আবার ইন্ডিয়ার শত্রু হলো পাকিস্তানের সাথে এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে এই ইন্ডিয়া দালালগুলো, আফগানিস্তানকে শত্রু বানাইছে পাকিস্তানের। তো যেহেতু পাকিস্তানের শত্রু হলো আফগানিস্তান, তো ওই চাণক্য থিওরি অনুযায়ী আপনার ইন্ডিয়া সেই তার ইয়েকেই আপনার শত্রু হিসাবে, বন্ধু হিসাবে বেছে নিয়েছে। এই বেছে নেওয়াটার কারণে ইসলামী যে আদর্শ, এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো তারা তালেবান হলো দেওবন্দের একটা অনুসারীরা। দেওবন্দ আপনি জানেন কিনা জানি না, সেই দেওবন্দের আদর্শে ধারায় তারা ক্ষমতায় আসছে। আমি তাদের শুভাকাঙ্ক্ষী এবং তারা দেশের উন্নতি করে দোয়া করি, কিন্তু তাদের লক্ষ্য রাখতে হবে মুসলমান ভাই হিসেবে কাউকে যাতে তারা আঘাত না করে, তারা যাতে পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখে। এতে লাভবান হবে, পাকিস্তানও লাভবান হবে, আফগানিস্তানও লাভবান হবে।
মাঝখানে যদি আপনারা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখেন, এতে লাভ হলো শত্রুদের, আপনারা দুজনেই লস করবেন। এটা আমি এইভাবেই দেখি। ইন্ডিয়া কখনো বন্ধু হতে পারে না কারণ কোনো রাষ্ট্রেরই না, পৃথিবীর কোনো রাষ্ট্রেরই। যে এখন আপনার মজার ব্যাপার হলো, কয়েকদিন আগে ট্রাম্প একটা সুন্দর বক্তব্য রাখছে ইন্ডিয়া সম্পর্কে। হ্যাঁ, এটা আমি বললাম আজকে সকালে, ভয়ঙ্কর। যে ইন্ডিয়ানদেরকে তারা বলছে যে একটা নরক নরক নরক, ইন্ডিয়াকে নরক বলছে তারা, এই ট্রাম্প বলেছে। এই নরকের লোকেরা আসে এখানে, আমেরিকায় আসে, এসে তাদের লোকদেরকে প্যাস্ট্রোনাইজ করে তাদের 14 গোষ্ঠী আমেরিকায় নিয়ে আসে। এই আমেরিকার মতো ব্যস্তের মধ্যে একটা সুখের দেশে তারা ওই ইন্ডিয়ান নরক থেকে নিয়ে আসে। এই কয়েকদিন আগে বলেছে। তো সুতরাং এই নরকের সাথে বন্ধুত্ব করে তো লাভ হবে না।